ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে শুরু করছি ভাষাতত্ত্বের ওপর ভিত্তি করে যে বিভাগটি আছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত শব্দার্থ তত্ত্ব। তো চলো শুরু করা যাক। শব্দার্থ তত্ত্ব, সিমেন্টিক্স। ইতিপূর্বে তোমরা জেনেছ ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। এই পর্বে যে ভাষাবিজ্ঞানের শাখা দুইটি, যথা 1 নম্বর হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান ও 2 নম্বর হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান। আর এই প্রধান ভাষাবিজ্ঞান যে ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস, তার গঠন প্রণালী আলোচনা করে, তাও তোমরা জেনেছ। এই সূত্রে আরও জেনেছ যে প্রধান ভাষাবিজ্ঞান ভাষার যে গঠন প্রণালী বা ভাষার যে কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে, তা প্রধানত 5টি শাখায় বিভক্ত, যার মধ্যে একটি অন্যতম শাখা হলো এই শব্দার্থ তত্ত্ব বা সিমেন্টিক্স। নিশ্চয়ই তোমাদের মনে আছে বাকি শাখাগুলির নাম, তবুও একবার মনে করিয়ে দেওয়া যাক। বাকি শাখাগুলি হলো ধ্বনিবিজ্ঞান বা ফোনেটিক্স, ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি, যেটা 3rd সেমিস্টারের অন্তর্ভুক্ত আছে, রূপতত্ত্ব বা মরফোলজি, এটি তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত নয়, ও বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স। আর পঞ্চম তথা শেষ যে বিভাগটি, সেটি হচ্ছে শব্দার্থ তত্ত্ব বা সিমেন্টিক্স। তো রইলই, যার কথা আগেই বলেছি। আর আমাদের আলোচনায় আজ এই শব্দার্থ তত্ত্ব বা সিমেন্টিক্স নিয়েই। তো চলো শুরু করা যাক বিস্তৃত আলোচনার মধ্য দিয়ে এই অধ্যায়ে আমরা কি জানবো না জানবো। আজকে যে অধ্যায় আলোচনা করতে চলেছি তার নাম, আবারও বলি, শব্দার্থ তত্ত্ব। এখন তত্ত্ব কথা বাদ দিলে পাই শব্দার্থ, যার বিশ্লেষণ করলে মেলে শব্দ আর অর্থ। এই যেন ঠিক হর পার্বতীর মিলিত রূপ। হর বা মহাদেব রূপী শব্দ থেকে যেন পার্বতী বা দুর্গারূপী অর্থ বিচ্ছিন্ন করতে না পারার মতোই ব্যাপার। রাধাকৃষ্ণের সঙ্গেও তুলনা করতে পারো। এক কথায় শব্দার্থকে 2টি ভাগে ভাগ করলে তার একটি হলো সাধারণ অর্থ ও অন্যটি হলো নির্দেশন। এখন মূল আলোচনায় আমাদের দেখতে হবে এই শব্দ আসলে কি। শব্দ হলো অর্থ সম্বন্ধযুক্ত ধ্বনিগুচ্ছ, আর এর সঙ্গে তার বিদ্যা বা তত্ত্বযুক্ত হলে হয় শব্দার্থ তত্ত্ব। আরও সহজ করে বলতে হয় শব্দার্থ তত্ত্ব কাকে বলে। ভাষার প্রধানত 2টি দিক রয়েছে। একটি হলো তার বাইরের প্রকাশিত রূপ, এক্সপ্রেশন অ্যাসপেক্ট, আর একটি হলো তার ভিতরের ভাব বা অর্থ, কন্টেন্ট অ্যাসপেক্ট। ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দের এই অর্থ সম্পর্কে আলোচনা করা হয়, তাকেই বলা হয় শব্দার্থ তত্ত্ব বা সিমেন্টিক্স। এখন শব্দার্থ তত্ত্বের মূল আলোচ্য বিষয় কি, তা নিয়ে আলোচনা করা যাক। শব্দার্থ তত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে কালের প্রভাবে, সামাজিক সংস্কারে, আলংকারিক প্রয়োগে, অতিশয়োক্তির প্রয়োগে অথবা ভৌগোলিক পরিবেশে কিভাবে শব্দের অর্থ পরিবর্তিত হয় তা আলোচনা করা। শব্দার্থ পরিবর্তনের ধারা নিয়ে আলোচনার পাশাপাশি শব্দার্থের বৈচিত্র্যও নির্ণয় করা। এখন শব্দার্থের পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত আলোচনাই শব্দার্থ তত্ত্বের বিষয়। অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনার মধ্য দিয়ে এই শব্দার্থ তত্ত্বের আলোচনা হতে পারে। অর্থ শব্দটি এক শব্দের সাথে অন্য এক বা একাধিক শব্দের সম্পর্ক বা রিলেশনকে বোঝায়। অভিধানে শব্দের অর্থ এইভাবেই সাজানো থাকে। অভিধানে মুখ্য শব্দগুলির, অর্থাৎ যেগুলো হেড ওয়ার্ডস বলা হয়ে থাকে, তাদের পাশে অর্থ দিয়ে দেওয়া থাকে আরও কিছু শব্দ বা শব্দ সমষ্টি। যেমন তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই অন্তর্ভুক্ত আছে আকাশ শব্দ এবং সেই সঙ্গে সঙ্গে
বিড়াল এই শব্দ দুটির একাধিক অর্থ। আমি আকাশ শব্দের পাশাপাশি তোমাদের জ্ঞানের বিস্তার ঘটাতে আকাশের পাশাপাশি নিয়েছি সমুদ্র, সূর্য, আরও দুটি শব্দ। কি কি অর্থ সেখানে প্রকাশ করা হয়েছে? আকাশ অর্থে আবিধানিকভাবে বলা হয় গগন, অন্তরিক্ষ, বোম, শূন্য, অম্বর এবং নভ। সমুদ্র অর্থে বলা হয় সাগর, সিন্ধু, বারিধি, জলধি, পারাবার। সূর্য অর্থে বলা হয় রবি, দিবাকর, ভানু, তপন, ভাস্কর, আদিত্য প্রভৃতি। শব্দার্থতত্ত্বে অর্থ প্রধানত এই অর্থেই ব্যবহৃত হয়। সাধারণ ভাষায় প্রতিটি শব্দের অর্থ থাকে, আর শব্দার্থ এর অপর একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা নির্দেশনের মাধ্যমে দেওয়া হয়, যা মূলত একটি মুখ্য শব্দ এবং তা যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ককে বোঝায়। প্রসঙ্গত বলা যায় সব শব্দের নির্দেশন নাও থাকতে পারে, যেমন কোনো, এবং, অতএব, কিন্তু, যদিও প্রভৃতি। এবারে শব্দের যে অর্থ অর্থাৎ শব্দার্থ বিশ্লেষণের পদ্ধতি, তোমাদের পাঠ্য বই অনুসারে যে তিনটি ভাগের কথা বলা হয়েছে সেই তিনটি ভাগ হলো ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব এবং প্রয়োগতত্ত্ব। তো এখন চলো এই বিষয়গুলি সম্পর্কে আমরা একটু দেখে নিই। প্রথমে বলা হয়েছে ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব। ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব কি? বলা হচ্ছে শব্দার্থের যে বিভাগের সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব। ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় তাহলে কি দাঁড়ালো না, ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের আলোচনার বিষয় হচ্ছে সময়ের সঙ্গে ভাষার অর্থের যে পরিবর্তন ঘটে সেই সংক্রান্ত আলোচনা। এরপরে শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব। শব্দার্থতত্ত্বের যে বিভাগে স্বতন্ত্র শব্দগুলির অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অপর শব্দের অর্থভিত্তিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব। তাহলে শব্দার্থতত্ত্বের দুটি শাখা আমরা ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব এবং শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব পাই। এরপরে প্রয়োগতত্ত্ব। সাধারণভাবে বলা হচ্ছে ভাষার অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাবের আলোচনা এই প্রয়োগতত্ত্বের আলোচ্য বস্তু। এবার আমরা শব্দার্থের উপাদানমূলক তত্ত্বের আলোচনায় যাব। শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটা কি? শব্দার্থের উপাদানমূলক বিশ্লেষণ তত্ত্বে শব্দের অর্থগত দিকটিকে বিশ্লেষণ করার সময় তার অনুভূতিজাত আক্ষরিক অর্থের চেয়ে আরও যেসব সাধারণ ভাবের উপাদান রয়েছে সে দিকটিকেও চিহ্নিত করা হয়। প্রশ্ন জাগে শব্দার্থের উপাদানমূলক তত্ত্বের উপযোগিতাটা কী? দেখো, শব্দার্থের উপাদান তত্ত্বের মাধ্যমে শব্দ সমষ্টিকে সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায় এবং তাদের মধ্যে অন্তর্নিহিত সাধারণ উপাদানকে শনাক্ত করা সম্ভবপর হয়। এখন শব্দার্থের উপাদানমূলক তত্ত্বের যে সীমাবদ্ধতা সেটাও জেনে রাখা জরুরি। শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব সর্বপ্রথম বা এই সর্বপ্রকারে শব্দের অর্থের ব্যাখ্যা দানে সক্ষম নয়। এছাড়া বিভিন্ন ভাষা এবং সংস্কৃতিতে সর্বজনগ্রাহ্য উপাদানও বিরল। এই প্রসঙ্গে তোমাদের পাঠ্য বইতে বেশ কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে। যেমন পুরুষ বলতেই যে কনসেপ্ট আমাদের মাথায় আসে তা হলো এরকম, বৃষ অর্থাৎ ষাঁড়। সেখানে কিন্তু গাভী বা গাই কথাটা ব্যক্ত করা যাবে না। মোরগ, মুরগি বলা যাবে না। তাহলে পুরুষ শ্রেণী বোঝাতে বৃষ, মোরগ এগুলো আমাদের মাথায় আসে। একই রকমভাবে নারী ঠিক অপোজিট, অর্থাৎ গাভী, মুরগি
শিশু বলতে বাছুর, মোরগছানা, এরকম ভাবগুলো আমাদের মনের মধ্যে আসে। আবার পুরুষ বলতে মানব জাতির সঙ্গে প্রাপ্তবয়স্ক জাতি এবং পুরুষ জাতীয় শ্রেণীকে বোঝায়। নারী মানব জাতি এবং প্রাপ্তবয়স্ক থেকে বিচ্যুত হয়ে যায় পুরুষ জাতীয়। শিশুর ক্ষেত্রে মানব জাতীয় থেকে বিচ্যুত হয় প্রাপ্তবয়স্ক। এইভাবে আমরা মোটামুটিভাবে শব্দার্থের উপাদানমূলক তত্ত্বকে ব্যাখ্যা করতে পারি। চলো এরপর আমরা চলে যাই সত্য সাপেক্ষ তত্ত্ব। সত্য সাপেক্ষ তত্ত্ব কী? দেখো, শব্দার্থ বিষয়ে সত্য সাপেক্ষ তত্ত্বর পরিচয় দিতে গেলে বলতে হয়, যখন কোনো বাক্য সত্য বলে মনে হয় বা বাস্তব সত্যের ভিত্তিতে রচিত বলে অনুমিত হয়, তখন সেই বাক্যের অভ্যন্তরে স্থিত শব্দগুলি সম্পর্কে আমাদের মধ্যে একটা বিশেষ বোধ গড়ে ওঠে। এই তত্ত্বানুসারে বাক্যের সত্যাসত্যের উপর শব্দের অর্থগত দিকটিকে বিচার করাই হলো শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বের মূল কথা। এরপর যে বিষয়টি আলোচিত হয়েছে সেটি হচ্ছে বিষয়মূলক তত্ত্ব। এখন বিষয়মূলক তত্ত্ব কি? এখানে বলতে হয়, ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গ ও প্রেক্ষিতের ওপর গুরুত্ব আরোপ করা শব্দার্থের যে তত্ত্বটির মূল বক্তব্য, সেই তত্ত্বটিকেই বিষয়মূলক তত্ত্বরূপে পরিচিতি লাভ করে। আবার বিষয়মূলক শব্দার্থের বা শব্দতত্ত্বের অনুসারী ভাষাবিজ্ঞানীদের মতে শব্দের অর্থ কী কী হতে পারে? বিষয়মূলক শব্দার্থ তত্ত্বের অনুসারী ভাষাবিজ্ঞানীদের মতে শব্দের অর্থ দুরকমভাবে হতে পারে। ক, নির্দিষ্ট আবিধানিক অর্থ ও খ, আলংকারিক ব্যবহারে গৌণ অর্থ বা ব্যঙ্গার্থ। তবে আবিধানিক অর্থটিই হলো মুখ্য অর্থ। পাঠ্য বই অনুসারে একটা বিষয় না বলে থাকা যাচ্ছে না। খুব সুন্দরভাবে এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। বাক্যগুলির মধ্যে মাথা শব্দের ব্যবহার ও তার অর্থ দেখানো হয়েছে এইভাবে: তোমার মাথায় টুপি কেন? তোমার মাথা, খ্যাতিতে তোমার মাথা ঘুরে গেছে। শুধু মুখস্থ করো না, তোমার মাথা খাটাও। কথা শোনো, মাথা খাও, রোদ্দুরে যেও না। পটলবাবু এই গায়ের মাথা, পিসির মাথা ধরেছে। এখন এই যে মাথা শব্দটি প্রয়োগে যে বিভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে, তার আরও দুটি উদাহরণ এভাবে দেওয়া হয়: হরি সব বোঝে না, ও একটু মাথা মোটা। কাজের চাপে রাজুর মাথা খারাপ হয়ে গেছে। একই শব্দ যখন আলাদা কথা প্রসঙ্গে ব্যবহার করা হয়, তখন তার অর্থ আলাদা হয়ে যায় এবং প্রতিটি ভাষাগত এবং অভাষাগত প্রসঙ্গ ভাষার অর্থ সৃষ্টিতে অবদান রাখে। বিষয়মূলক তত্ত্ব ভাষাকে একটি কার্যপ্রক্রিয়া হিসাবে দেখে থাকে। ভাষার ব্যবহার সবসময়ই কোনো না কোনো সামাজিক পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। এই পরিপ্রেক্ষিত সর্বদাই সেই ভাষার সাংস্কৃতিক জীবনের পূর্ব নির্ধারিত। অর্থ হলো কোনো বক্তার তার উক্তির মাধ্যমে সেই সামাজিক জীবনের পূর্ব নির্ধারিত পরিবেশে তার অবদান এবং বক্তার নিজের ব্যক্তিত্ব এবং সমাজ তার ভূমিকার অনুমোদন। এখন এই যে মাথা শব্দটি আমরা বিভিন্নভাবে ব্যক্ত করলাম, কিন্তু মাথা বলতে আমরা সাধারণভাবে হেড, মস্তককেই চিহ্নিত করে থাকি। প্রথম কথায় তোমার মাথায় টুপি কেন, এটাই হচ্ছে সেই মাথা, যে মস্তকের ওপরে টুপি অবস্থান করছে। তোমার মাথা অর্থাৎ কোনো কিছুর সামগ্রিক ভাবকে তুচ্ছ অর্থে, অবজ্ঞা অর্থে এখানে ব্যবহার করা। শুধু মুখস্থ করো না, তোমার মাথা খাটাও। অর্থাৎ মুখস্থ করলে গভীর অন্তর্নিহিত ভাব সত্য অনেক সময় ব্যক্ত হয় না, তাই মাথা খাটিয়ে ভাবতে হবে তার অন্তর্নিহিত অর্থ কী। উদাহরণস্বরূপ বলি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কবিতার কথা। সেখানে তিনি বলেছেন যে একজন কৃষক তার মাধ্যমে কেটে রাখা যে ধানের গোছা রাশি নদীতে প্রবাহিত হয়ে চলা মাঝি সহ নৌকার যে কর্তা ব্যক্তি তাকে আহ্বান করে
সেই ফসল তিনি তুলে দিতে চান নষ্ট হওয়ার ভয়ে। এখানে কিন্তু মাথা খাটালে বোঝা যায় রবীন্দ্রনাথ তার সারা জীবনের মূল্যবান সম্পদকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চেয়েছেন এবং তাতে দেখা গেছে ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। এভাবে মাঝি স্বার্থপরের মতন যে মূল কাণ্ডারি কৃষক, যার সম্পদ, তাকে তুচ্ছ জ্ঞান করে অবজ্ঞা করে সম্পদটাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ শ্রদ্ধা এখানে থাকছে না। তো এরকম মাথা খাটিয়ে বিষয়গুলোকে ভাবার কথাই এই উদাহরণের মধ্যে ব্যক্ত করা হয়েছে। আরও বলা হয়েছে কথা শোনো মাথা খাও রোদ্দুরে যেও না, অর্থাৎ আকুতি প্রকাশ পাচ্ছে, কাতর অনুরোধ যে রোদ্দুরে গেলে মাথা খারাপ হয়ে যাবে, তাই রোদ্দুরে না যাওয়ার কথা বলা হচ্ছে এভাবে মাথা খাও বলে। পটলবাবু এই গায়ের মাথা, অর্থাৎ মোড়ল বা মাতব্বর, এখানে মাথা অর্থে মোড়ল বা মাতব্বর, পিসির মাথা ধরেছে, অর্থাৎ যন্ত্রণা অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। হরি সব বোঝে না, ও একটু মাথা মোটা, অর্থাৎ দুর্বুদ্ধি বা বুদ্ধি তার খুব কম, এই অর্থে ব্যক্ত করা হয়েছে। কাজের চাপে রাজুর মাথা খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ মন মেজাজ বিগড়ে যাচ্ছে। এভাবেই মাথা শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ আমরা লক্ষ্য করলাম। এবারে চলে আসি সমার্থকতা, বিপরীতার্থকতা ও ব্যাপকার্থকতা। সমার্থকতা প্রথমে, সেখানে সমার্থকতা বলতে কি বোঝায়? দেখো, যখন বাক্যে একটি ব্যবহৃত শব্দ যে অর্থ বহন করে তার পরিবর্তে একই অর্থযুক্ত অন্য শব্দ ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় সমার্থকতা, অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দ হিসাবেও আমরা একে ব্যবহার করে থাকি। যেমন বনে আগুন জ্বলছে, বনটিকে অনল গ্রাস করেছে। এখানে আগুন ও অনল দুটি ভিন্ন শব্দ একই অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আসছি বিপরীতার্থকতা। বিপরীতার্থকতা বলতে কি বোঝায়? দেখো, উদাহরণের সাহায্যে সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যখন দুটি শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য ঘটে তখন তাদের সম্পর্ককে বলা হয় বিপরীতার্থকতা। যেমন তুমি অচল হয়ে বসে থেকো না, সচল হও। এই অচল আর সচল পরস্পরের বিপরীত ভাব ব্যক্ত করে। এখানে অচল সচল পরস্পরের, তাই বিপরীতার্থক শব্দ। এছাড়া অমৃত গরল, আবৃত অনাবৃত, আদি অন্ত, ইহকাল পরকাল, জীবন মরণ, জয় পরাজয় প্রভৃতি আমরা এই বিপরীতার্থকতার আদর্শ উদাহরণ হিসাবে গণ্য করতে পারি। এবারে বলি ব্যাপকার্থকতা। ব্যাপকার্থকতা বলতে কি বোঝায়? অনেক সময় দেখা যায় বাক্যে ব্যবহৃত একটি শব্দের অর্থগত ব্যাপকতা অনেক বেশি, অর্থাৎ শব্দটি সংশ্লিষ্ট শ্রেণীভুক্ত আরও অনেক কিছুকে নির্দেশ করে। যখন শব্দটির অর্থগত দিক থেকে এই অবস্থাকে সৃষ্টি হয় তখন তাকে বলে ব্যাপকার্থকতা। একটা শব্দের উদাহরণ দিয়ে ব্যাপারটিকে আরও স্পষ্ট করে তোলা যাক। ধরা যাক মন্দির। মন্দির শব্দটি বলার সঙ্গে সঙ্গে প্রথমেই দেবস্থান বা দেবালয় এই কথাটি আমাদের মনের মাঝে ভেসে ওঠে। একটু ভাবলে দেখা যাবে মন্দিরটি শিব মন্দির, কালী মন্দির, শনি মন্দির, মনসা মন্দির বিভিন্ন রকম হতে পারে। এখন এই শিব মন্দির, কালী মন্দির, শনি মন্দির, মনসা মন্দির যাই হোক না কেন, মন্দির শব্দের অর্থগত যে ব্যাপকতা তাকেই নির্দেশ করছে মন্দির শব্দটির মধ্য দিয়ে। এইভাবে পাঠ্য বই থেকে আমরা বেশ কিছু উদাহরণ এবার একটু তুলে ধরার চেষ্টা করি। প্রথমে সমার্থকতা। ঘোড়া, অশ্ব, ঘটক, জননী, মাতা হচ্ছে মা শব্দের সমার্থকতা। ঝগড়া, দ্বন্দ্ব, বিরোধ। চোখ, চক্ষু, নয়ন। সূর্য, রবি, ভানু। আনন্দ, হর্ষ, হরস বা পুলক। পর্বত, শৈল, গিরি। নদী, তটিনী, তরঙ্গিনী। ছেলে, পুত্র, তনয়, সুত, আত্মজ। পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ। এছাড়াও অনেক সময় দেখা যায় সমার্থক শব্দগুলি আলাদা উপভাষার অংশ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। যেমন নৌকা, নাও। কুড়ি, 20,
জল পানি, বিড়াল মেকুর, কাকা চাচা, ঈশ্বর আল্লাহ। অর্থাৎ এরা পরস্পরের থেকে একটা দূরত্ব বজায় রাখছে ভিন্ন ভাষার সূত্র ধরে। বিপরীতার্থকতার ক্ষেত্রে এমন উদাহরণ হচ্ছে আবশ্যক অনাবশ্যক, বৃষ্টি অনাবৃষ্টি, কারণ অকারণ, অভিজ্ঞ অনভিজ্ঞ, আগত অনাগত, ইচ্ছুক অনিচ্ছুক, শান্তি অশান্তি, আত্মীয় অনাত্মীয়, আবাদী অনাবাদী, আর্য অনার্য। দেখো, এই শব্দগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, এরা পরস্পরের সঙ্গে একটা বিশেষ সম্পর্কে সম্পর্কিত। নেতিবাচক উপসর্গ যোগ করে এই বিপরীতার্থক শব্দগুলি সৃষ্টি। যেমন আবশ্যক অনাবশ্যক, অনা এই উপসর্গ যোগে গঠিত। বৃষ্টি অনাবৃষ্টি, এখানেও অনা শব্দটি প্রয়োগ করা হয়েছে। এরকমভাবে অভিজ্ঞ অনভিজ্ঞ বা আগত অনাগত, ইচ্ছুক অনিচ্ছুক, অর্থাৎ প্রতিটির ক্ষেত্রেই একটি করে উপসর্গ যোগ করে এগুলো গঠিত হয়েছে। আবার অনেক সময় দেখা যায় একটি শব্দের শুরুতে ইতিবাচক এবং তার বিপরীত শব্দের শুরুতে নেতিবাচক, অর্থাৎ পরস্পরের বিপরীত, ইতি আর নেতি। সেরকম উদাহরণ হচ্ছে সক্ষম অক্ষম, অর্থাৎ সক্ষম এবং অক্ষম পরস্পরের বিপরীত শুধু নয়, এখানে যে একটির মধ্যে ইতিবাচক ভাব রয়েছে, অপরটির মধ্যে রয়েছে নেতিবাচক, অর্থাৎ নাবাচকে চিহ্নিত করা হচ্ছে। সকর্মক অকর্মক, সচল অচল, সবল দুর্বল, সঠিক বেঠিক, সসীম অসীম। এছাড়া স্বতন্ত্র বিপরীতার্থের শব্দের মাধ্যমেও বৈপরীত্য তৈরি হয়। যেমন অগ্রজ অনুজ, অতীত ভবিষ্যৎ, আর্দ্র শুষ্ক, দুরন্ত শান্ত, সুখ দুঃখ, ভালো মন্দ, আলো আধার, উত্তর দক্ষিণ, কঠিন সোজা, ভালো মন্দ। এবারে আসি ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি। এক্ষেত্রে আসবাবপত্র মানে টেবিল চেয়ার খাট আলমারি ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। রং লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি বোঝাতে রং শব্দটা আমরা ব্যবহার করে থাকি। ফুল বিভিন্ন রকম ফুল, গোলাপ জুঁই গাঁদা পদ্ম টগর জবা প্রভৃতি। ফল আম জাম কাঁঠাল কুল পেয়ারা শশা সবেদা প্রভৃতি। জন্তু বা জানোয়ার হাতি ঘোড়া বাঘ শেয়াল হরিণ কুকুর ছাগল ইত্যাদি। পাখি কাক চড়াই ময়ূর টিয়া দোয়েল কোকিল ইত্যাদি। এবারে চলে আসছি থিসরাস কি। থিসরাস হচ্ছে একটা বিশেষ ধরনের রচিত অভিধান। কে এর স্রষ্টা সেটা একটু জানলেই বিস্তৃত জানার আগে ভালো হয়। পিটার মার্ক রজেট তিনি এই বিশেষ ধরনের অভিধান রচনা করেছিলেন। কোন সময়? ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে। তো এই ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে পিটার মার্ক রজেট এমন একটি অভিধান রচনা করেছিলেন যাতে যাবতীয় শব্দকে অর্থানুসারী কতকগুলি পরিমণ্ডলে ভাগ করা হয়েছিল। সেখানে এই অভিনব পদ্ধতির অভিধানকেই বলা হচ্ছে থিসরাস। অর্থাৎ থিসরাস হল একই গোত্র বা পর্যায়ভুক্ত শব্দসমূহের ক্রমিক পর্যায় বিন্যাস। তবে এই বিন্যাস বর্ণনাক্রমিক বিন্যাস নয়, বিষয়ানুসারী বিন্যাস। বর্ণনাক্রমিক বলতে আমরা সাধারণভাবে অভিধানে যেমন অ আ এইভাবে পরপর দেখতে পাই, ব্যঞ্জনমানের ক্ষেত্রে তেমনি ক খ গ ঘ এই বর্ণ দিয়ে শুরু হয়ে থাকে বিভিন্ন শব্দ। এখানে কিন্তু তেমনভাবে এই অভিধান সাজানো নয়। এখানে বর্ণনাক্রমিক বিন্যাস না হয়ে হয়েছে বিষয়ানুসারী। এই যেমন বললাম যে পাখি, বিষয়টা পাখি হলেও এই পরপর পাখিগুলোর নাম দিয়ে তাদের সম্পর্কে বলা বা তাদের পরিচিতি গড়ে তোলাটাই হচ্ছে থিসরাসের মূল লক্ষ্য। থিসরাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী এটাও আমাদের জেনে রাখা দরকার। থিসরাস কথার অর্থ হচ্ছে রত্নাগার। বাংলায় এরকম একটা থিসরাস আছে যেটি
অশোক কুমার মুখোপাধ্যায় সম্পাদন করেছিলেন। শব্দার্থ শব্দকোষ সাহিত্য সংসদের থেকে প্রকাশিত এই গ্রন্থটি। পিটার মার্ক রজেট 1805 খ্রিস্টাব্দে থিসরাস রচনা করেছিলেন। প্রথম আধুনিক থিসরাস হচ্ছে এই পিটার মার্ক রজেটের তৈরি থিসরাসই। এরপর আমরা চলে যাব প্রয়োগতত্ত্বে। প্রয়োগতত্ত্ব কি? প্রয়োগতত্ত্ব হচ্ছে অনেক সময় বাক্যে প্রযুক্ত শব্দের অর্থ বুঝতে ব্যাকরণের সীমাবদ্ধ জগতের বাইরে যেতে হয়। সেই জন্য কোনো কোনো ভাষাবিজ্ঞানী প্রয়োগতত্ত্ব বা প্র্যাগমেটিক্স নামে একটি বিশেষ শাখার কথা ভেবেছেন, যার মূল লক্ষ্য হচ্ছে ভাষাতাত্ত্বিক সম্পর্কের বাইরের জ্ঞান ও বিশ্বাসের সঙ্গে শব্দের অর্থের সম্পর্ককে আবিষ্কার করা। এরপরে শব্দার্থ পরিবর্তনের ধারাকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি, অর্থাৎ শব্দার্থ পরিবর্তনের ধারা। শব্দার্থ পরিবর্তনের ধারাকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথা অর্থের বিস্তার, অর্থের সংকোচ এবং অর্থের রূপান্তর। শব্দার্থ পরিবর্তনের আরও 2টি ধারার কথা উল্লেখ করা যেতে পারে, সেগুলি হলো অর্থোন্নতি ও অর্থাবনতি, অর্থাৎ ক্রমে ক্রমে অর্থের উন্নতি ঘটছে আর ক্রমে ক্রমে অর্থের অবনতি ঘটছে। তো এবার এদের সম্পর্কে একটু জানা আবশ্যক। প্রথমে শব্দার্থের প্রসার। দেখো, শব্দার্থের প্রসার বলতে আমরা কি বুঝি? প্রথমে কোনো শব্দ যদি কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায়, কিন্তু পরবর্তীকালে তা ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝায়, তখন সেই প্রক্রিয়াটিকে বলা হয় অর্থ বিস্তার বা অর্থ প্রসার। অর্থ প্রসার বা অর্থ বিস্তারের একটা নিদর্শন তোমাদের সামনে তুলে ধরি। পূর্বে কেবল তিলের নির্যাসকে তৈল বলা হতো, কিন্তু বর্তমানে তৈল বলতে কেবলমাত্র তিলের নির্যাসই নয়, সর্ষের নির্যাস, বাদামের নির্যাস, সূর্যমুখী ফুলের নির্যাস প্রভৃতি যে নির্যাসজাত তৈল, এই শব্দটি ব্যাপক অর্থে বা বিস্তার অর্থে ব্যবহার করা হয়েছে। ব্যক্তির নামের ক্ষেত্রেও এই অর্থ প্রসারের দৃষ্টান্ত আমরা লক্ষ্য করে থাকি। যেমন বিভীষণ নামটি ঘরশত্রু অর্থে, মির্জাফর নামটি বিশ্বাসঘাতক অর্থে ব্যবহারের মাধ্যমে অর্থের প্রসার ঘটেছে। চলে যাই এবার শব্দার্থের সংকোচ বলতে কি বোঝায়। দেখো, প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে বোঝায় এবং পরে যদি অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে একটি নির্দিষ্ট ভাব বা বস্তুকে বোঝায়, তখন সেই প্রক্রিয়াটিকে বলা হয় শব্দার্থের সংকোচ। যেমন মৃগ শব্দটির পূর্বে অর্থ ছিল যে কোনো পশু, কিন্তু এখন মৃগ বলতে কেবল হরিণ জাতীয় পশুকে বোঝানো হয়। এক্ষেত্রে মৃগ শব্দটির অর্থের সংকোচ ঘটেছে। শব্দার্থের সংকোচ ঘটে এমন আরো কিছু উদাহরণ একটু জেনে রাখা দরকার। মৃগ, হরিণ এর পাশাপাশি এরকম আরো কিছু শব্দ, যেমন বলা যেতে পারে মুনিশ শব্দটির উৎস মানুষ বা মনুষ্য থেকে। এখন এই শব্দের অর্থ মজুর অর্থে ব্যবহৃত হয়ে থাকে। প্রদীপ শব্দের অর্থ আদিতে ছিল আলো বা দ্বীপ, বর্তমানে তা বিভিন্ন ধরনের দ্বীপকেই বুঝিয়ে থাকে। একই রকমভাবে সন্দেশ মানে মিষ্টান্ন, মিষ্টি খাদ্যবস্তু, অন্ন শব্দের অর্থ খাদ্য পরিবর্তিত হয়ে নানান রূপে ব্যবহৃত হয়ে থাকে। সবশেষে আসি শব্দার্থের রূপান্তর। শব্দার্থের রূপান্তর দেখো, বলতে আমরা কি বুঝি? খুব সহজভাবে বলতে হয়, যখন শব্দের অর্থ সংকুচিত বা প্রসারিত হতে হতে শেষে এমন একটি অর্থ দাঁড়ায় যার মূল
শব্দের সঙ্গে কোনো যোগ থাকে না, তখন অর্থ পরিবর্তনের এই প্রক্রিয়াটিকে বলা হয় অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম বা অর্থের রূপান্তর। অর্থ সংশ্লেষ বা অর্থের রূপান্তরের এরকম উদাহরণ বলতে গেলে বলতে হয় পাত্রের কথা। পাত্র বলতে বোঝানো হয় পান করার আধার। পরবর্তীকালে অর্থ বিস্তারের মাধ্যমে এর অর্থ দাঁড়ায় যে কোনো ধরনের আধার। আবার তার থেকে অর্থ সংকোচের মাধ্যমে এর অর্থ দাঁড়ায় কন্যাদানের আধার, অর্থাৎ বর, যার সঙ্গে মূল অর্থের কোনো যোগ নেই। এখন পাত্র বলতে যেমন বলা হলো যে কোনো কিছুর আধার, সেখান থেকে অর্থ গিয়ে দাঁড়িয়েছে বর, যেন পাত্রের সঙ্গে বরের কোনো সম্পর্ক নেই। তবুও যদি এভাবে ভাবা যায় পাত্র পাত্রীর আধার, তাহলে অন্য কথা। তো এই হচ্ছে আমরা আজকের আলোচনার মূল বিষয়টাকে এভাবে আলোচনা করতে পারি। বইয়ের উদাহরণ এবং পাঠ্য বই অবশ্যই পাঠ করলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ, অন্ততপক্ষে একটা পরিশ্রমের ফলস্বরূপ লাইক করো, কমেন্ট করে জানিও কোনো বিশেষ বক্তব্য যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানবার অতিরিক্ত আগ্রহ থাকে, প্রশ্ন করো কমেন্টের মধ্য দিয়ে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য। ধন্যবাদ।